গুড মর্নিং। আমি তোমাদের পেলেদা। তোমরা আমার আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমি বান্ধবগড় রিজার্ভ ফরেস্টের সামনে চলে এসেছি। তো বলেছিলাম টাইগার সাফারি নিয়ে আমি একটা নতুন ব্লগ বানাবো, তো এখন সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এখন আমি বান্ধবগড় রিজার্ভ ফরেস্টের টালাঘেটের সামনে চলে এসেছি, যেখান থেকে জিপসি অ্যালট করা হয়। তো এখান থেকে ফার্স্টেই তোমাদের করতে হবে কি, এখানে যে কাউন্টার আছে সেখানে তোমার অনলাইন যে টিকিট কাউন্টার জাস্ট টিকিটগুলো রয়েছে সেটাকে অ্যালট করতে হবে, এবং অ্যালট করানোর পর ওটাকে পারমিট বানাতে হবে। দিয়ে তারপর জিপসি ইউনিয়নের অফিস আছে জাস্ট তার পাশেই, ওখানে গিয়ে তোমার ফর্মটা জমা দিতে হবে, এবং ফর্মটা জমা দেওয়ার পর তোমাকে ওখান থেকে জিপসি অ্যালট করা হবে। জিপসি এসে গেছে আমার, তো এখন আমি এই জিপসিতে উঠবো। আরো 5 জন এসে গেছেন, তার মধ্যে 3 জন কলকাতা থেকেই আছেন। তো এই জিপসি ছাড়বে, গাইডও এসে গেছে। এবার চলো জঙ্গলের মধ্যে যাই, এবার দেখি কপালে কি আছে। এই রওনা হয়ে গেলাম আমরা এখন মকজিজনের জন্য। এতদিন সবাইকে দেখেছি, ভিডিওতে দেখেছি অনেকে সাফারি করছে এরকম জিপসি করে, সেদিন থেকে শখ ছিল যে কবে সাফারি করতে পারবো। আজকে অবশেষে সাফারিতে যাচ্ছি। বান্ধবগড় জঙ্গল 1,500 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বান্ধবগড় জঙ্গলে মোট 3টে কোর জোন আছে। সবচেয়ে বড় জোনের নাম হচ্ছে টালা জোন, মগধি জোন, খেতলি জোন। আমরা মোটামুটি এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু কোর জোনের মধ্যেই পড়ছে। রাস্তার বাঁদিকের অংশটা হচ্ছে টালা জোন আর ডান দিকের অংশটা হচ্ছে খিতলি জোন। এখানে গেটে ঢুকতেই এখানে আই কার্ডগুলো চেকিং করা হচ্ছে, এবং আমার সামনে আরো গাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ। মগধি গেটে আমরা আই কার্ড চেক করিয়ে জঙ্গলের মধ্যে এন্ট্রি নিলাম। বান্ধবগড়ের টালা জোনের সবচেয়ে বড় টাইগারের নাম হচ্ছে বজরং। শোনা যায় এই টাইগার যখন দুপায়ে দাঁড়ায় এর হাইট মোটামুটি 15 ফুট মতন লম্বা হয়ে যায়। এই টাইগারের বয়স মোটামুটি 9 বছর মতন, এবং তার এরিয়াটায় কেউ ঢুকতে সাহস করে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আরেকটি নতুন টাইগারের আগমন হয়েছে, তার নাম হচ্ছে, শর্ট নেম হচ্ছে DM, মানে ধামাকা মেল। এখন মাঝে মধ্যেই বজরং অ্যান্ড ধামাকা মেলের মধ্যে কিন্তু লড়াই হচ্ছে মাঝে মধ্যেই। প্রতিটা মেল টাইগারের এরিয়া হচ্ছে 50 স্কোয়ার কিলোমিটার, আর প্রতিটা ফিমেল টাইগারের এরিয়া হচ্ছে 12 থেকে 15 স্কোয়ার কিলোমিটার। এবং টাইগার কিন্তু নিজের এরিয়া মার্কিংয়ের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এবং তারা দিনে অ্যাটলিস্ট 50 কিলোমিটার ধরে কিন্তু হেঁটে চলে বেড়ায়, এবং তারা গাছের গায়ে টয়লেট করে, এবং সেই গন্ধ থেকে যাতে অন্য টাইগার তার এরিয়ায় যাতে এন্ট্রি না নিতে পারে তার ব্যবস্থা করে রাখে। নর্মালি মেল টাইগাররা নিজেদের শক্তি প্রদর্শন করে গাছের গায়ে আঁচড় মেরে, সেটাকে স্ক্র্যাচ মার্কিং বলে। সেটা দেখে অন্য টাইগার তারা ট্রাই করে দেখে যে তারা সেই স্ক্র্যাচ মার্ক পর্যন্ত পৌঁছতে পারছে কিনা, তারপর বুঝে নিয়ে তারা পাঙ্গা নেয় অন্য টাইগারের সঙ্গে। নর্মালি টাইগার সাইটিং এ খুব ভালো টাইম হচ্ছে গরমকাল, আর্লি মর্নিং সাফারি বা লেট ইভিনিং সাফারিতে গরমকালে খুব ভালো টাইগার সাইটিং হয়। এখানে সাফারি বুকিং করার জন্য অনলাইনে বুকিং করতে হয়। ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে mpgov.in। তো এইখানে তোমাদেরকে জঙ্গল সিলেক্ট করতে হবে, তারপর সেখান থেকে তোমাকে সাফারি বুক করতে হবে। এখানে মর্নিং সাফারি এবং ইভিনিং সাফারি সব সিট রিজার্ভ করার সিস্টেম আছে, এবং পার হেড সিট হিসেবে চার্জেস হচ্ছে 450। স্পটেড ডিয়ার তোমরা দেখতেই পাচ্ছ। मेल है, আচ্ছা, स्पॉटेड डियर मेल। इसके देखिए न्यू एंटलर आ रहा है, बेलमेट कवर के साथ आ रहे हैं ना। जी। इसमें ब्लड सर्कुलर अभी भी बना है। আচ্ছা, जी, ये जब तक ये धीरे धीरे हार्ड होता है, ब्लड जाम हो जाता है, फिर इसको पेड़ों में रबरिंग करके निकालते हैं कवर को। আচ্ছা। जी, साल में एक बार इनके एंटलर गिरते हैं और फिर न्यू आते हैं हर एक मेल डियर। जी, जिनके एंटलर हैं वो मेल होते हैं। আরে দেখো দৌড়ে পালিয়ে গেল। तो वो स्पॉटेड डियर हो या बार्किंग डियर हो, मेलों के एंटलर होते हैं, फीमेलों के डार्क होते हैं। আমরা কিন্তু স্পটেড ডিয়ার অ্যান্ড মাঙ্কি ছাড়া আর কিছু পাখি ছাড়া কোনো কিছু সাইটিং করিনি এখনো পর্যন্ত। আমরা জঙ্গলের বিভিন্ন এরিয়াতে খালি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
বাঘের দর্শন পাওয়া তো অত সোজা নয়। আমাদের গাইডের কাছ থেকে জানা গেল যে টাইগার সাইটিং যখন হয় তার আগে জঙ্গল শান্ত হয়ে যায় এবং চারদিক থেকে অ্যালার্ম কল শুরু হয়ে যায়। অ্যালার্ম কল কি বলতো? চারিদিক থেকে হরিণ মানে স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, মাঙ্কি এরা কল দিতে থাকে যে তারা বাঘের গন্ধ পেয়েছে। কিন্তু স্পটেড ডিয়ার যখন টাইগারকে সাইটিং করে তখন তারা কিন্তু তাদের সামনের পা মাটিতে ঠোকে। তখন গাইডরা বুঝতে পারে যে টাইগার আশপাশে কোথাও আছে। 80% ক্ষেত্রে তারা শিকার মিস করে, কিন্তু বাদবাকি 20% ক্ষেত্রে তারা সাকসেসফুল হয়। তারা যখন কোনো কিছু শিকার করে সেই শিকারকে কিন্তু তারা 4 থেকে 5 দিন ধরে খায়। তবে একটা কথা হচ্ছে, গরমকালে যখন তারা শিকার কোনো করে এবং তারপরে এমনিতেই বাঘের বডি হচ্ছে গরম, তারা কিন্তু বডি ঠান্ডা করার জন্য কোনো ওয়াটার বডিতে এসে তাদের পুরো বডিটাকে ডুবিয়ে বসে থাকে। তবে এই সময় গরমকালে আমরা ওয়াটার বডির সাইডে আমরা টাইগারকে সাইটিং করতে পারি। আমরা যে ইনফরমেশনটা পেলাম তাতে আমরা জানতে পারলাম যে কলিংটা হচ্ছে জঙ্গলের ভেতর দিকে। গাইডের কথা অনুযায়ী অন্যদিকে একটা ওয়াটার বডি রয়েছে, একবার তার দিকে গিয়ে দেখা যাক। আমরা এগিয়ে পড়লাম গাইডের কথায়। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা যখন কিছু দেখতে পেলাম না তখন আমরা অন্যদিকে যেতে শুরু করলাম। বহু মানুষ আছে যারা অনেক পয়সা খরচা করে সাফারি করেন, কিন্তু সাফারি করেও তারা কিন্তু কিচ্ছু দেখতে পান না। হতাশ হওয়ার কিছু নেই, জঙ্গলের মধ্যে তার একটা সৌন্দর্যতা রয়েছে, সেই সৌন্দর্যতাটাকে একটু উপভোগ করা উচিত। এই দেখো চারিদিকে জঙ্গলটা দেখা যাচ্ছে, কিন্তু কোনো প্রাণীকে দেখা যাচ্ছে না আপাতত, কিন্তু তার মধ্যেও একটা ভয়ঙ্কর সৌন্দর্য ভাব রয়েছে, সেটা তো আশা করি মানতেই হবে। টাইগার তো এখনো দেখতে পাইনি, কিন্তু আমরা এগোতে থাকছি। হঠাৎ করে খানিকটা এগোনোর পর আমরা একটা কল শুনলাম বলে মনে হলো, কিন্তু আমরা গাড়িটা দাঁড় করাতেই আমরা কিছু বুঝতে পারলাম না। দেখো টাইগারের পাগ মার্ক দেখতে পেয়েছো? টাইগারের পাগ মার্ক। বাঘটা এদিকে কোথাও একটা গেছে, এদিকে ভেতরে কোথাও একটা ঢুকেছে। देखे तो टाइगर के पाँव के निशान दिखे बेटू, सामने दिख तो रहा है, इधर भी दिख रहा है। আমরা জঙ্গলের মধ্যে এদিক ওদিক তো ঘুরে বেড়াচ্ছি, যদি কোথাও টাইগার সাইটিং হয়। জীবনে প্রথমবার সাফারি বলে কথা। এই যে ডান দিকের যে সবুজ বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেট্রোলিং গার্ড যারা রয়েছে জঙ্গলে, তাদের এখানে স্টে করে তারা মাঝে মধ্যে। এবং তারপরে জোনটাই শুরু হয়ে যাচ্ছে বাফার জোন। মানে বাফার জোন মানে যেখানে টাইগার কম যায় কিন্তু লোকবসতিও রয়েছে সেখানে। এই যে সাইডের নেটটা দেখতে পাচ্ছ, নেটের ওপাশটা হচ্ছে বাফার জোন। কিন্তু এই যে জায়গাটার মধ্যে দিয়ে ক্রস করছি, এইখানে একটা নতুন টাইগার, তার নাম হচ্ছে জাম্বোল। সেই জাম্বোল কিন্তু এই নেট পেরিয়ে ওদিকে চলে যায়, বাফার জোনে চলে যায়, এবং সেখান থেকে গরু ছাগল ধরে নিয়ে একদম শিকার করে নিয়ে চলে আসে নেট টপকে আবার তার কোর জোনের মধ্যে। এটা প্রায় দিনই নাকি নোটিস করা যাচ্ছে। जो भी मेल के जब होल किया है, जब होल किया यहीं से सर 2 टाइम हमारा बॉर्डर है, आगे से जो भी मेल का लग जाए उसके पास जो चप्पल पहन का क्या साथ साथ क्या क्या इंसान का भी पास में जो पास में चप्पल का भी है ना, वो जो गया है ना भी, हाँ वही है, बता रहा था यहाँ तक आया चेक करने। এক এক দিনে এক একটা শিফটে এক একটা জোনে 20 থেকে 22টা করে জিপসি ছাড়া হয়। কেউ কেউ আবার পুরো জিপসি ভাড়া করে নেয়, আবার কেউ আমার মতন সিঙ্গেল সিটও বুক করে। আমার সিঙ্গেল সিট বুক করতে খরচা হয়েছিল 450 টাকা।
প্লাস ওখানে গিয়ে জিপসি শেয়ার করতে হয়েছে। জিপসির টোটাল ভাড়া হচ্ছে 3,500 টাকা এবং সঙ্গে গাইড ভাড়া 800 টাকা, মানে টোটাল 4,300 টাকা। এখন গাড়ির মধ্যে 3 জন কলকাতা থেকে, 1 জন ভোপাল থেকে, আর আমি আরেকজন। আমরা টোটাল টাকাটাকে শেয়ার করে নিলাম। আমার খরচা পড়েছিল 1400 টাকা মতন পার হেড। নর্মালি মর্নিং সাফারি শুরু হয় সকাল 6টা থেকে একদম 11টা পর্যন্ত, আর বিকেলের সাফারি শুরু হয় দুপুর 3টে থেকে আর শেষ হয় 5:30টার মধ্যে। এবং গরমকালে সেটা ঠিকঠাক আছে, কিন্তু শীতকালে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আশা করি, যখন এখানে স্পটেড ডিয়ার আর মাঙ্কি এরা কিন্তু দুজনে একসঙ্গে এক জায়গাতে থাকে। মাঙ্কি গাছের ওপরে থাকে এবং তারা করে কি গাছ থেকে ফল ছিঁড়ে নিচে ফেলে দেয় এবং স্পটেড ডিয়ার সেগুলোকে খায়। আর মাঙ্কি কিন্তু অ্যালার্ম কলও দিয়ে দেয় গাছের ওপর থেকে, কিন্তু প্রয়োজনে মাঙ্কি কিন্তু হরিণের পিঠে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে দৌড়ে তাড়াতাড়ি, কারণ মাঙ্কি হরিণের থেকে জোরে ছুটতে পারে না, এটা সবাই জানো। আমরা কিছু দেখতে পাইনি, একদম শুকা যাচ্ছে চারিদিক। মোটামুটি একটু অন্ধকার হয়ে আসছে। নর্মালি 4টে 4:30 পর মুভমেন্ট শুরু হয়। তো আমরা এখন এই ওয়াটার বডির পাশে চলে এসেছি। যদি কিছু দেখতে পাই তো চারিদিকে পাখি টাকি ডাকছে। আরো জিপসি আসছে, যদি আমরা কিছু দেখতে পাই। একটাও কোনো কলিং হয়নি, তবে ঘটনা হচ্ছে এই সময় যদি তোমরা সাফারিতে আসো তাহলে কিন্তু একটা কাজ করতে হবে। দেখছো আমাদের অবস্থাটা কি, এতেই যথেষ্ট ঠান্ডা লাগছে। কাল ভোরবেলা যে কী হবে জানি না, লেদার জ্যাকেট পরে আসতে হবে, এছাড়া কোনো অপশান নেই। তো এখন লাস্ট ট্রাই, একবার কাল সকালে মর্নিং সাফারিটা একবার করব। তো এখন গেটে গিয়ে দেখি তৎকালে যদি টিকিটটার ব্যবস্থা করতে পারি, তাহলে লেটস সি। এইমাত্র খবর এলো সামনে কোথাও ওয়াটার বডির সাইডে একটা টাইগার সাইটিং হয়েছে। এখন শোনা মাত্রই আমাদের ড্রাইভার এবং অন্যান্য জিপসিগুলো ছুটলো সেদিকে। আমিও খুব এক্সাইটেড হয়ে পড়লাম। দেখো গাড়ির স্পিড কিন্তু এখানে বেড়ে গেছে। তার আগে শোনা গেল যে এই পাথরটার ওপর নাকি একটা স্লথ বিয়ার বসেছিল, কিন্তু সেটারও দেখা পাইনি। তাহলে চলো, শুনলাম যেখানটা সাইটিং হচ্ছে সেখানটা একবার দৌড়ে যাওয়া যাক। তো এগোচ্ছি। হ্যাঁ, ওখানে পৌঁছোই, একটু ধরে বসো, বড্ড ঝাঁকুনি হচ্ছে গাড়িতে। কিন্তু গাড়ি দাঁড় করিয়ে একটু স্লথ বিয়ারটাকে লোকেট করার চেষ্টা করলাম, কিন্তু চারদিকে সেরকম কিছু দেখতে পেলাম না। এদিকে আবার কিন্তু অন্ধকার হয়ে আসছে, আবার টাইগার সাইটিং হচ্ছে যেখানটা ওয়াটার বডির সামনে, সেখানটা আবার তাড়াহুড়ো পড়ে গেল আমাদের। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু আজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি এর পরে বা যখন জঙ্গল সাফারি করব তাতে একটা ভালো ক্যামেরা যাতে কিনতে পারি আর তোমাদেরকে ভালো করে আরো সাইটিং করাতে পারি, টাইগার সাইটিং করাতে পারি। তবে চলো তাহলে আজকে টাইগার যেখানে সাইটিং হচ্ছে সেখানটা আমরা এগোই। অবশেষে ওয়াটার বডি সাইডে পৌঁছে তার দর্শন মিলল। এটা একটি ছোট ফিমেল টাইগার। এর বয়স খুব বেশি হলে 3 থেকে 4 বছর। 14 মায়ের কাছ থেকে ডিটাচ হয়েছে।
কারণ টাইগারের অভ্যেস হচ্ছে 2 বছর পর্যন্ত টাইগার তার মায়ের কাছে থাকে, পরে সে নিজের টেরিটরি বানাতে শুরু করে। এই টাইগারটির নামটা কি বলেছিল আমার ঠিক মনে নেই, তবে ছুটকি না কিছু একটা বলেছিল। তো সেই টাইগারটা এখন দূরে একটা ডিয়ারকে সাইটিং করছে, মানে ওটা শিকার করার তালে রয়েছে, এবং ডিয়ারও কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। উল্টো দিকে গাড়িগুলোর থেকে আমরা জানতে পারলাম। তাহলে চলো, বাঘ দর্শন আমাদের হয়ে গেল। আমরা এবার ন্যাশনাল পার্ক থেকে বেরোচ্ছি, কারণ এখানে টাইমিং আছে 5:30 পর্যন্ত। তারপর 1 মিনিটও এই জঙ্গলের মধ্যে থাকা যাবে না, কারণ হচ্ছে যদি থাকে তাহলে ড্রাইভারদের ফাইন হয়ে যায়, তারা সাসপেন্ড হয়ে যায় 7 দিনের জন্য। তাহলে অপেক্ষা করো অল্প কিছুক্ষণের জন্য, মানে নেক্সট ব্লগের জন্য, কারণ নেক্সট ব্লগে আর্লি মর্নিং সাফারি আমি করেছি এবং যা দুর্ধর্ষ টাইগার সাইটিং হয়েছে তার জন্য নেক্সট ব্লগটা দেখো।